তিনি একটা পর্যায়ে এরকম যে বিষয়গুলো এত অদ্ভুত ছিল যে কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা ছিল না। চাঁদাবাজির যে অভিযোগ আসতো এক একজনের বিরুদ্ধে, যে স্বজনপ্রীত টেল্টার দেওয়ার অভিযোগ আসতো, এগুলো খুব ভালো করে জানতাম। শুধু চট্টগ্রামের কাহিনী সলভ করতে গেলে অনেকের প্যান্ট খুলে যেত, এরকম আরও অনেক জেলার কাহিনী আছে। এগুলো ধরতে গিয়ে দেখেছি এগুলো অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। প্রাথমিকভাবে উমামা ওই সেই সমন্বয়ক যখন হাতে নাতে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন, তখন বলেছিলেন যে এগুলো মূল বা শেকড় অনেক গভীরে। এবার কয়েকটা মন্তব্য একটু করে, এবং কেন আমি মনে করি যে ছাত্র উপদেষ্টাদেরও যোগসাজশেই এই ঘটনাগুলো ঘটেছে বা তাদের জ্ঞাতসারেই ঘটেছে, এটাতে কোনো সন্দেহ নেই। আমরা খেয়াল করেছি চাঁদাবাজির ওই ঘটনা যখন সারা দেশে প্রচুর চাউর হয়ে গেল, যেটার ভিডিও আছে, এটা আর লুকানো যাচ্ছিল না, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি বাতিল করে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় কমিটি বাদে। এটা খুবই অবিশ্বাস্য। মানে আমরা ধরে নিলাম যে একটা ইউনিটের একজন নেতা এটা করেছে, তাহলে সবগুলো কেন বাতিল করে দেওয়া হলো? কেন? আবার কেন্দ্রীয়টা রাখা হলো কেন? সব জায়গায় যদি অনিয়ম দুর্নীতি থাকে, তাহলে কেন্দ্রীয় কমিটির দায় সবার আগে। আমরা একটা সরকারের যখন ক্রমাগতভাবে ব্যর্থ হতে থাকে, তখন খুব স্পষ্টভাবে তার প্রধানকেই প্রধান দায় দেয়। সো প্রধান যে কমিটি, সেটাই প্রধানতম দায়ী। কিন্তু তারা তো এটা করেনি। কেন করেনি? আর যদি একটা দুটো পাঁচটা জায়গায় করে, তো সব কমিটি কেন ভেঙে দিতে হলো? উমামার অভিযোগের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটা, সেটা হচ্ছে এটা সিস্টেম্যাটিক। এটা একেবারে পরিকল্পিতভাবে অনেক বড় স্কেলে এটা হচ্ছে। এবং যখন তিনি বলছেন যে হেয়ার রোড হচ্ছে মন্ত্রীপাড়া, 3 ছাত্র উপদেষ্টাকে আমরা যৌক্তিকভাবে ইঙ্গিত হিসাবে ধরে নিতে পারি, তখন ছিল 3 জন, এখন 2 জন। সেখানেই বৈষম্য বিরোধীদের সব কাজ হতো। এখানে দুটো গুরুতর ইস্যু আছে। একটা হচ্ছে এনারা বলেন যে তারা কোনোভাবেই এই দলগুলোর সাথে, বৈষম্য বিরোধীদের সাথে ওভাবে জড়িত ছিলেন না, থাকেন না। তারা বৈষম্য বিরোধী মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম না হলেও, এটা মানে রাজনৈতিক দল না হলে এটা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মের সাথে তাদের সব যাবতীয় সিদ্ধান্ত ওই 3 ছাত্র উপদেষ্টা নিচ্ছেন, এটা খুব ভয়ঙ্কর। আমরা যোগ করে রাখবো, এখন যে 2 জন আছেন তারা এখনও এনসিপির সাথে কত রকমভাবে কানেক্টেড, তারা এটা এই দেশের বসবাসকারী মানুষজন, খোঁজখবর রাখা মানুষজন জানে। কিন্তু তারা যখন এই কাজগুলো ক্রমাগত করছেন, তারা এদের উপরে সব কিছু, যখন তাদের সিদ্ধান্তে সব কিছু হচ্ছে, তারা কি করে বেড়াচ্ছেন, এবং তারা মন্ত্রী, তাদের এটা না জানার কি কোনো কারণ ছিল? বা আমি আরেক ধাপ এগিয়ে যাই, সরকার কি করছিল? সরকার এতগুলো গোয়েন্দা সংস্থা আছে, তারা কি প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট করে? তারা কি প্রধান উপদেষ্টাকে রিপোর্ট করেননি সমন্বয়ক নাম ভাঙিয়ে কি করে বেড়াচ্ছে? এই কথা এই দেশের জনে জনে জানে, এইসব ধান্দাবাজির খবর। বিভিন্ন জায়গায় থানায় গিয়ে বসে থাকে সমন্বয়ক নাম দিয়ে, ছাত্র প্রতিনিধি নাম দিয়ে বসে থাকে, বসে নানা রকম কাজ করে। ওকে ধরো, তোকে ধরো, ওকে ছাড়ো, এই ডিল সেই ডিল, বদলি, টেন্ডারবাজি, সব জায়গায় তদবিরবাজি, এগুলো ওয়াইড স্প্রেড ছিল। সরকার কি করেছে? ডক্টর ইউনূস কি করেছেন? তিনি কেন প্রশ্রয় দিয়েছেন? এই প্রশ্ন আমরা করি। প্রশ্ন না করেও জবাবটা হয়তো আগেই দিয়ে দেওয়া হয়েছে। তিনি মনে করেছেন, হয়তো তিনি বা তার সরকারের একটা অংশ মনে করেছে এদেরকে এসব করতে দিলে মাঠে তাদেরকে রাখা যাবে, তাতে ইনসেন্টিভ লাগবে, ফলে যখন তখন তাকে দিয়ে মব তৈরি করা যাবে, ওর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যাবে, তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যাবে। এটা সরকারের মাঠের শক্তি হিসাবে কাজ করাবে, সম্ভবত হিসেব নিকেশ সেটা ছিল। উমামা ফাতেমা যখন এই অভিযোগ করলেন, এই অভিযোগের পর তো কথা ছিল, এগুলো হবে না কিছু, আমরা জানি। কথা ছিল সরকার এটাকে খুব সিরিয়াসলি কগনিজেন্সে নেবেন, নিয়ে তার সাথে আলাপ করে আরও কিছু সুনির্দিষ্ট ঘটনা খুঁজে দেখার চেষ্টা করবেন। এবং আমাদের একটা দুদক আছে, এইভাবে বলছি কারণ কিছুদিন আগে এনবিআর নিয়ে যখন ঝামেলা হচ্ছিল, তখন এনবিআরের উচ্চ পর্যায়ের কর্মকর্তার পেছনে তারা লেগেছিলেন। শেখ হাসিনার সময় যেমন দুদক লেলিয়ে দেওয়া হতো, আমি তখনই বলেছিলাম যে তাদের তো এমনিতেই এসব খোঁজখবর করার কথা ছিল। বিরাট স্বাধীন দুর্দান্ত সব লোক নিয়ে নাকি দুদক তৈরি হয়েছে। যদি তাই হয়ে থাকে, তারা তখন কেন স্পন্টেনিয়াসলি সেগুলো করেননি? নিশ্চিত আমি বিশ্বাস করি ওই প্রতিষ্ঠানে প্রচুর করাপ্ট লোকজন আছে, তো সেটা তো তাদের এমনিতেই করার কথা ছিল। কিন্তু সেটা না করে তারা আবার শেখ হাসিনার সময়ের মতো যখন তারা একটা আন্দোলনে গেলেন, তখন সেটা করতে গেলেন। সো এই দুদকও ভালো কিছু করবে বলে মনে করি না। এবং আমাদের নিশ্চয়ই মনে আছে, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস যখন করাপশনের অভিযোগে অপসারিত হন, দুদক তাকে যখন ডাকে, তার বিদেশ যাওয়া পর্যন্ত বন্ধ করে, তার পিছনে তদন্ত করে, তারা তো উপদেষ্টাকে তদন্তের আওতায় আনেননি। তদন্ত করা মানেই কেউ অপরাধী বলে ফেলা না। কিন্তু একজন এপিএসের ক্ষমতা বা হ্যাডাম কোত্থেকে তৈরি হয়, এটা দুদক জানে না, এটা সরকার জানে না। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে তদন্ত নেই কেন? কারণগুলো বুঝি। ওনারা ডক্টর ইউনূসকে চাকরি টাকরি দিয়েছেন, ওনার নিয়োগকর্তা।
ছাত্ররা নিয়োগকর্তা, সো অ্যাজ এ হল ছাত্রদেরকে যে কোনো কিছু করতে দাও। এই রকম ওয়াইড স্প্রেড চাঁদাবাজি, দখলবাজি স্টুডেন্টরা করেছে, সমন্বয়করা করেছে, এটা ডক্টর ইউনূস জানতেন না, সরকার জানতেন না, এটা হতেই পারে না। যদি না জেনে থাকেন এটা আরও ভয়ঙ্কর কথা। উনি তো তার সরকারেই নেই, উনি ক্ষমতায় নেই। আমরা খুবই খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছি এবং এই সরকারের অদক্ষতা অযোগ্যতা তো আছেই, এই সরকার শয়তানি আছে। এই শয়তানিগুলো যত বাড়তে থাকবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া মেজর প্রবলেম তৈরি করবে। খুব সতর্ক হওয়া দরকার আছে আমাদের এখন ঘুরে ফিরে একই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইলেকশনের দিকে যাওয়া দরকার। ওনারা কি পারেন, কি করেন, কি করবেন